আরে ভাই, এটা এসি কামরা, ভুলে উঠে পড়েছে নাকি? নিচে যাও, জেনারেল কামরায়। সব ঠিক আছে স্যার। স্যার, বেটা, শুনলাম তুমি কালেক্টর হয়েছো, পুরো গ্রামের গর্ব। ত্রিপাঠীজি, আমি আদিত্য বর্মা। কালেক্টর হওয়ার আগে একজন মানুষ। কারণ প্রতিভার সামনে আইএএস থাকে না, কিন্তু প্রতিভার সামনে মানুষ থাকে। আদিত্য বর্মার জন্ম মধ্যপ্রদেশের একটা ছোট্ট গ্রামে। গ্রামের নাম ছিল রামপুরা, যেখানে বিজলি আসতো এত জলের জন্য ৮ কিলোমিটার হাঁটতে হতো। আর স্বপ্ন দেখাটা সেখানে বিলাসিতা মনে করা হতো। আদিত্যের বাবা রামস্বরূপ বর্মা একজন ছোট্ট কৃষক ছিলেন। ২ বিঘা জমি, একটা ভাঙা ছাদ আর অনেক ঋণ। কিন্তু তার কাছে একটা জিনিস ছিল যেটা কোনো ধনীর বাড়িতেও থাকে না, সেটা ছিল তার সাহস। রামস্বরূপ আদিত্যকে ছোটবেলা থেকে একটাই কথা শিখিয়েছিলেন, বেটা, এই দুনিয়ায় ২ রকমের মানুষ থাকে। একজন যারা হাল দেখে হার মানে, আর দ্বিতীয়জন যারা হাল দেখে আরো বেশি লড়াই করে। তুই দ্বিতীয় ধরনের হগি। আদিত্য সেই কথাটা গেঁথে নিয়েছিল। গ্রামের সরকারি স্কুলে পড়ল, যেখানে মাস্টারমশাই কখনো আসতেন কখনো না, যেখানে বইগুলো ছেঁড়া ছিল আর বেঞ্চগুলো ভাঙা। কিন্তু আদিত্য সেই ভাঙা বেঞ্চে বসেই নিজের স্বপ্ন বুনেছিল। ১০ম শ্রেণীতে পুরো জেলায় প্রথম স্থান, দাচ্ছে বৃত্তি, আর তারপর দিল্লি, যেখানে প্রতিটা গলিতে স্বপ্ন বিক্রি হয়, যেখানে প্রতি দ্বিতীয় মানুষ কিছু হতে চায়। কিন্তু দিল্লি শুধু তাদেরই স্বাগত জানায় যারা ভেঙে পড়েও উঠে দাঁড়ায়। আদিত্য দিল্লি পৌঁছাল তখন পকেটে মাত্র ৪,০০০ টাকা, একটা পুরনো ব্যাগ ছিল, একটা ঝোলা ছিল, আর ছিল একটা জেদ। দিল্লিতে প্রথম ২ বছর অনেক কঠিন ছিল। একটা ছোট্ট ঘরে ৩ জন থাকত, নিজেরাই রান্না করত, ডাল ভাত, কখনো কখনো শুধু নুন রুটি। টিউশন পড়িয়ে ফি দিত, রাতে দুটো পর্যন্ত পড়াশোনা। কিন্তু এই সময় আদিত্য আরেকটা জিনিস শিখল, দুনিয়ার আসল পরীক্ষা বই যে হয় না, সেটা হয় মানুষের ব্যবহারে। যখন সে প্রথমবার একটা কোচিং ইনস্টিটিউটে ভর্তি হতে গেল, কাউন্টারে বসা মেয়েটা তার কাপড় দেখল, তার ঝোলা দেখল, আর বল, আইএসের ফি অনেক বেশি ভাই, অন্য কোনো কোর্স দেখো। আদিত্য একটা কথাও না বলে ফি ভরে দিল, কারণ তার কাছে টাকা ছিল বৃত্তির। কিন্তু সেই মেয়েটার চোখের দৃষ্টি, সেই দৃষ্টি আদিত্যের মনে থেকে গেল। সেই দৃষ্টিটাই তাকে আরো তেজি করল। প্রথম প্রচেষ্টা ফল এলো না, দ্বিতীয় প্রচেষ্টা মেইনস পর্যন্ত পৌঁছাল, ইন্টারভিউতে রয়ে গেল, তৃতীয় প্রচেষ্টা। কিন্তু তৃতীয় প্রচেষ্টার আগে এমন কিছু হলো যা আদিত্যের দুনিয়া হেলিয়ে দিল। তার বাবা রামস্বরূপ বর্মা অসুস্থ হয়ে পড়লেন। জমিতে কাজ করতে করতে হঠাৎ পড়ে গেলেন, হাসপাতালে ভর্তি। আর টাকা ছিল না। আদিত্য দিল্লি থেকে ছুটল, রাতের বাস, সকালে গ্রাম। হাসপাতালে বাবাকে দেখল, বিছানায় শুয়ে, চোখ বন্ধ, হাতে স্যালাইন। আদিত্যের চোখ ভরে এলো, কিন্তু সে কাঁদল না, কারণ তার জানা ছিল এখানে কাঁদলে কাজ হবে না। সে গ্রামের মহাজনের কাছ থেকে ধার নিন বাবার চিকিৎসা করাল। আর যখন বাবা সুস্থ হলেন, তখন তিনি বললেন, বেটা, ফিরে যা, আমার চিন্তা করিস না, তুই থেকে গেলে আমি আরো অসুস্থ হয়ে যাব। ওটা একটা কথা ছিল, কিন্তু সেই কথায় একজন বাবার পুরো জীবন ছিল। আদিত্য ফিরে গেল, আর এবার সে শুধু নিজের জন্য লড়ছিল না, সে বাবার জন্য লড়ছিল, সেই গ্রামের জন্য লড়ছিল, সেই সব বাচ্চাদের জন্য লড়ছিল যারা ভাঙা বেঞ্চে বসে স্বপ্ন দেখে। তৃতীয় প্রচেষ্টা, ইউপিএসসি ফল এলো, আর আদিত্য বর্মার নাম ছিল অল ইন্ডিয়া র্যাঙ্ক ৭। পুরো দেশে সপ্তম। গ্রামে উৎসব হলো, বাবার চোখ থেকে জল ঝরল, মা মন্দিরে ঘন্টার পর ঘন্টা পুজো করলেন। কিন্তু আদিত্য সেই রাতে একা বসেছিল। আর সে একটা কাজ করল, সেই পুরনো ডায়েরি বের করল, যাতে সে প্রতিটা অপমান, প্রতিটা বিদ্রুপ, প্রতিটা সেই দৃষ্টি লিখে রেখেছিল যেটা কেউ তার উপর ফেলেছিল। সে সেই ডায়েরি বন্ধ করল, আর একটা লাইন লিখল, এখন আমার কাজ শুরু হচ্ছে। আইএস এর ট্রেনিং শেষ হলো, পোস্টিং মিল উত্তরপ্রদেশের একটা জেলায়, কালেক্টর পদে। কিন্তু তার আগে আদিত্যকে যেতে হবে নিজের গ্রামে, বাবার কাছে, নিজের শিখদের কাছে। আর এই যাত্রার জন্য সে ট্রেনের টিকিট নিন, এসি ২ টায়ার, নিজের টাকায়। সে কোনো সরকারি গাড়ি চায়নি, কোনো ভিআইপি মর্যাদা নয়, শুধু একটা সাধারণ টিকিট। কারণ আদিত্য সবসময় বিশ্বাস করত, যতক্ষণ মাটির সাথে জুড়ে থাকবি, ততক্ষণ তুই আসল। সে কুর্তা পরে বেরোল, পুরনো চপ্পল, একটা ছোলা, আর সেই ঝোলায় ছিল একটা পরিচয়পত্র, যেটা সে এখনো কাউকে দেখায়নি। ট্রেন চল, আদিত্য নিজের সিটে বসল, জানালার বাইরে তাকিয়ে রইল, মাঠ, গাছ, ছোট ছোট গ্রাম। তার মনে পড়ল, একসময় সে এই মাঠেই বাবার সাথে হাঁটত, আর ভাবত, কি কোনোদিন কিছু বদলাবে। আজ সে ভাবছিল, হ্যাঁ, বদলেছে। ঠিক তখনই কামরায় একজন লোক ঢুকল। নাম ছিল তার রাজেন্দ্র ত্রিপাঠী, পেশায় একটা বড় শহরের বিল্ডার, চালচলনে অহংকারের চলন্ত দোকান, গলায় সোনার মোটা চেন, হাতে দামি ফোন, পেছনে 2 চামচা যারা প্রতিটা কথায় হ্যাঁ স্যার,
অবশ্যই স্যার করত। রাজেন্দ্র কামরায় ঢুকতেই আদিত্যকে দেখল। আর সেই দৃষ্টি যেটা একটা সেকেন্ডে মানুষকে উপরে কি বাকি নিচে ছিঁড়ে দেয়, সেই দৃষ্টি আদিত্যের উপর আটকে গেল। রাজেন্দ্র তার চামচাকে বলল, আস্তে নয়, বরং পুরো কামরাকে শোনাতে, দেখো যার এই লোকগুলো বুঝতে পারে না, এসিতে ঢুকে পড়ে। ওদের যোগ্যতা জেনারেল কামরার কি কামরায় একটা অদ্ভুত নীরবতা নাম। কেউ শুনে মুখ ফিরিয়ে নিল, দু একজন হালকা হাসি দিল। একজন মহিলা তার বাচ্চাকে টেনে অন্যদিকে করে নিলেন। আর আদিত্য শুধু একবার রাজেন্দ্রের দিকে তাকাল, তারপর আবার জানালার দিকে। আর হাসল। রাজেন্দ্রের সেই হাসিটা ভালো লাগল না। তার মনে হলো এই গরিবকে তাকে এড়িয়ে যাচ্ছে। আর এই কথাটাই রাজেন্দ্রের মতো মানুষের সবচেয়ে বেশি কষ্ট দেয়। রাজেন্দ্র নিজের সিটে বসল, কিন্তু তার দৃষ্টি বারবার আদিত্যের উপর যাচ্ছিল। একটু পরে টিটি এলো টিকিট চেক করতে। রাজেন্দ্র অনেক নাটকীয় ভঙ্গিতে তার টিকিট দেখাল। দেখো ভাই, এটা আমার সিট, ঠিক আছে তো? টিটি নিশ্চিত করল। তারপর রাজেন্দ্র আঙুল তুল আদিত্যের দিকে, আরে টিকিট একটু দেখো, আমার মনে হয় এটা ভুল কামরায় আছে কি। টিটি আদিত্যের কাছে গেল। আদিত্য শান্তভাবে জোলায় হাত ঢোকাল, একটা কাগজ বের করল, টিটিকে দিল। টিটি দেখল, তার মুখে একটা বদলাও এলো। সে একবার আদিত্যকে দেখল, একবার টিকেটকে, আর বল, সব ঠিক আছে স্যার। স্যার সেই একটা শব্দ। রাজেন্দ্রের মনে হলো টিটি ভুলে বলে ফেলেছে। কিন্তু গল্প এখানেই শেষ হলো না। ট্রেন এগিয়ে গেল। রাজেন্দ্র তার চামচাদের সাথে জোরে জোরে কথা বলতে শুরু করল। তার কথার ধরন ছিল এমন যেন সে পুরো কামরাকে বলছে সে কত বড় মানুষ। আমার নতুন প্রজেক্ট পরের মাসে লঞ্চ হচ্ছে, 500 কোটি টাকার ডিএম সাহেবের সাথে আমার বন্ধুত্ব, ফোন করলে 1 ঘন্টায় কাজ হয় গি। গত সপ্তাহে মন্ত্রী সাহেবের সাথে ডিনার ছিল। চামচারা তালি দিতে থাকল। কামরায় একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন, তিনি এই সব শুনছিলেন। তিনি একবার আদিত্যের দিকে তাকালেন। আদিত্য তাকে হালকা মাথা নাড়িয়ে জবাব দিল, জেন বলছে সব ঠিক আছে কি। তখনই রাজেন্দ্রের দৃষ্টি আবার আদিত্যের উপর পড়ল। ভাই, তুমি কোথায় যাচ্ছ? সে জিজ্ঞেস করল, গলায় সেই একই অহংকার। আদিত্য শান্তভাবে বলল, বাড়ি কোথায়? রামপুরা। রাজেন্দ্র একটা কৃত্রিম হাসি দিল, আরে গ্রামে। তাহলে এসিতে কেন? জেনারেলে যেতে টাকা বাঁচত গি। আদিত্য বলল, টাকার অভাব নেই কি। রাজেন্দ্র আবার সেই হাসিটাই পেল। আর এবার রাজেন্দ্রের পারদ একটু আরো চড়ল। যে কথাটা কেউ জানত না সেটা হলো, আদিত্যের সেই ঝোলায় শুধু কাপড় ছিল না, তাতে ছিল একটা সরকারি পরিচয়পত্র, যাতে লেখা ছিল আদিত্য বর্মা, আইএএস, কালেক্টর, জেলা সোনভদ্র। কি ট্রেন একটা স্টেশনে থাম, কেউ চাপল, কেউ নামল। একজন মহিলা উঠলেন, সুমিত্রা দেবী, বয়স কাছাকাছি 55, শাড়ি, কপালে বিন্দু, হাতে একটা ছোট ব্যাগ। তিনি কামরায় ঢুকতেই নিজের সিট দেখলেন, আর তারপর আদিত্যকে দেখলেন। তার চোখ এক মুহূর্তের জন্য থাম। তিনি আদিত্যের কাছে গেলেন, আসতে বললেন, বেটা তুমি আদিত্য না? রামপুরার রামস্বরূপ জির ছেলে। আদিত্য হেসে বলল, হ্যাঁ মাজি। আরে আমি তোমার মায়ের বান্ধবী কমলার কথা বলছি। ছোটবেলায় তোমাকে কোলে নিয়েছি ডি। আদিত্য উঠে দাঁড়ালেন, তাকে নমস্কার করলেন, নিজের সিটে বসালেন। সুমিত্রা দেবীর চোখ ভরে এলো, বেটা শুনলাম তুমি কালেক্টর হয়েছ। পুরো গ্রামের গর্বকু সেই শব্দ। কালেক্টর কি কামরায় যেন একটা বোমা ফাটল। রাজেন্দ্র ত্রিপাঠীর হাসি হঠাৎ থাম। তার চামচারাও একে অপরের দিকে তাকাতে লাগল। বয়স্ক ভদ্রলোক একটা হালকা হাসি দিলেন। টিটি যেটু দূরে দাঁড়িয়েছিল সেও শুনল। সুমিত্রা দেবী আরও বললেন, গ্রামে তো উৎসব। সরপঞ্চ জি বলছিলেন, আদিত্য বেটা যখন আসবে পুরো গ্রাম স্বাগত জানাবে। বেটা তোমার বাবা কি করেছেন, কত কষ্ট পেয়েছেন তোমার জন্য। আদিত্যের চোখ হালকা ভিজে গেল। সে আসতে বলল, শক্তারি দোয়া মাঝি কি। রাজেন্দ্র ত্রিপাঠী কিছু বলল না, কিন্তু তার মুখ, সেই মুখ যেটা একটু আগে অহংকারে চকচক করছিল, এখন একটা অদ্ভুত অস্থিরতায় ডুবে গিয়েছিল। আর তারপর এলো সেই মোড। ট্রেন আবার চল। রাজেন্দ্র তার সিটে বসেছিল, কিন্তু তার চামচারা এখন বেশি কথা বলছে না। একজন চামচা, যার নাম মনোজ হয়তো ছিল, আস্তে রাজেন্দ্রের কানে কিছু বলল। রাজেন্দ্রের মুখ খুল বন্ধ হলো, আবার খুল। মনোজ ফোন দেখাল, তাতে একটা খবর ছিল, ইউপিএসসি ফলাফল এআইআর 7, আদিত্য বর্মা, রামপুরা, মধ্যপ্রদেশ। রাজেন্দ্রের ঘাট ধীরে ধীরে আদিত্যের দিকে ঘুরল। সেই একই মানুষ, সেই একই ঝোলা, সেই একই পুরনো চপ্পল, সেই একই হাসি, আর সেই একই আইএস অফিসার, যাকে রাজেন্দ্র পুরো কামরার সামনে কি জেনারেল কামরায় যাও বলেছিল। রাজেন্দ্রের ঘাম বেরিয়ে গেল, কারণ পরের মুহূর্তেই তার মনে পড়ল তার নতুন প্রজেক্ট যেটা লঞ্চ হতে চলেছে, 500 কোটি টাকার, যার এনওসি আটকে আছে জেলা কালেক্টরের অফিসে। আর সেই জেলা কালেক্টর, যার অফিসে তার ফাইল আটকা, সেই এই কামরায় বসে আছে, পুরনো চপ্পল পরে, ঝোলা নিয়ে, জানালার বাইরে তাকিয়ে। রাজেন্দ্রের মুখে এখন না অহংকার ছিল না হাসি, ছিল শুধু একটা গভীর অস্থিরতা, যাকে দুর্বল ভাবা হচ্ছিল। সেই সবচেয়ে বড় ধাক্কা হয়ে গেল। রাজেন্দ্র উঠল, ধীরে ধীরে আদিত্যের কাছে গেল, গলা পরিষ্কার করল, আর বলল, ভাই মানে স্যার, আমি রাজেন্দ্র ত্রিপাঠী, বিল্ডার। হয়তো আপনি গি। আদিত্য তার দিকে তাকাল, শান্ত দৃষ্টি, বল, হ্যাঁ বলুন। স্যার ওই যা বলেছিলাম, আসলে
মানে আমার জানা ছিল না যে আপনি ডি। আদিত্য তাকে মাঝপথে থামান, আস্তে কিন্তু একদম স্পষ্ট গলায় বলল, ত্রিপাঠী জি, আমি আদিত্য বর্মা। কালেক্টর হওয়ার আগে একজন মানুষ, আর একজন মানুষের সাথে আপনি যা করেছেন সেটা এজন্য ভুল ছিল না যে আমি কালেক্টর, সেটা এজন্য ভুল ছিল কারণ সামনে মানুষ ছিল কি কামরায় পিনরক নীরবতা। রাজেন্দ্রের কাছে কোনো জবাব ছিল না। এখন কামরায় একটা অদ্ভুত পরিবেশ ছিল। কেউ কেউ যারা আগে হাসিয়েছিল এখন লজ্জিত দেখাচ্ছিল। বয়স্ক ভদ্রলোক উঠলেন, আদিত্যের কাছে এলেন, বললেন, বেটা তুমি যা বললে সেটা শোনার মতো ছিল। সম্মান কাপড়ে মাপা হয় না, যোগ্যতায় মাপা হয়। গিয়ে আদিত্য হাত জোড় করলেন। একজন যুবক যে পুরো সফরে চুপ ছিল উঠল, বল, স্যার আমিও ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছি, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আদিত্য হাসলেন, অবশ্যই কি। আর পরের আধ ঘন্টায় সেই ট্রেনের কামরা যেটা অপমানের জায়গা ছিল সেটা একটা ক্লাসরুম হয়ে গেল। আদিত্য কথা বলছিলেন, শোনাচ্ছিলেন নিজের গল্প, গ্রামের বাবার কষ্টের, জেদের। আর কামরায় বসা প্রতিটা মানুষের চোখ একটার পর একটা শব্দে আটকে ছিল। কিন্তু গল্প এখানেই শেষ হল না। রাজেন্দ্র ত্রিপাঠী নিজের সিটে ফিরে বসেছিল, তার ফোন বাজছিল। সে তুলল, ওপার থেকে আওয়াজ এলো তার আইনজীবীর, স্যার আপনার এনওসি ফাইল যেটা জেলা কালেক্টরের কাছে আছে, সেই কালেক্টর সাহেব পুরো ফাইল পর্যালোচনার জন্য পাঠিয়ে দিয়েছেন। বলছেন সব কাগজপত্র আবার জমা করতে হবে, সম্পূর্ণ অডিট হবে। কি রাজেন্দ্রের মুখ শুকিয়ে গেল। সে ফোন রাখল, আদিত্যের দিকে তাকাল। আদিত্য জানালার বাইরে দেখছেন, শান্ত, যেন কিছু হয়নি। কিন্তু রাজেন্দ্র এখন বুঝে গেছিল মাসের পর মাস যে ফাইল আটকে ছিল, যে প্রজেক্টের জন্য সে চিগিএমের বন্ধুত্বের কি দাবি করেছিল, সে সব এই একটা মানুষের হাতে ছিল। আর সেই মানুষকে সে আজ জেনারেল কামরায় যাও বলেছিল। ট্রেন পরের স্টেশনে পৌঁছাল। রাজেন্দ্রকে এখানেই নামতে হবে। সে উঠল, নিজের মালপত্র তুলল, আর আদিত্যের কাছে এলো, এবার অহংকার ছাড়া। বল, স্যার আমার ভুল হয়েছে, আমি মাফ চাইতে চাই। আদিত্য তার দিকে তাকাল, একটু থামলেন, তারপর বললেন, ত্রিপাঠী জি, মাফ আমার কাছে নয় চাইতে হবে, মাফ চাইতে হবে সেই প্রতিটা মানুষের কাছে যাদের আপনি কোনোদিন কাপড় দেখে বিচার করেছেন। কারণ প্রতিবার সামনে আইএস থাকে না, কিন্তু প্রতিবার সামনে মানুষ থাকে। কি রাজেন্দ্রের কাছে আবার কোনো জবাব ছিল না। সে নামল, আর যে মাত্র ট্রেন আবার চল, কামরায় বসা সেই যুবক যে ইউপিএসসি প্রস্তুতি নিচ্ছিল আস্তে বলল, স্যার আপনাদের মতো মানুষ যদি কালেক্টর হয় তাহলে হয়তো এই দেশের কিছু হতে পারে। কি গ্রাম রামপুরা। সন্ধ্যার সময় ট্রেন থেকে নেমে আদিত্য একটা অটো নিল। গ্রামের গলিগুলো একই ছিল, সেই কাঁচা রাস্তা, সেই পুরনো নিম গাছ যার নিচে ছোটবেলায় খেলেছিল। বাড়ি পৌঁছাল, মা দরজায় দাঁড়িয়েছিলেন। আদিত্য মায়ের পাছুল, মা তাকে জড়িয়ে ধরলেন আর শুধু কাঁদতে থাকলেন, কিছু বললেন না, কাইতে থাকলেন। একটু পরে বাবা এলেন, হাতে লাঠি, মুখে বলি রেখা, কিন্তু চোখে এমন একটা ঝলক যেটা হাজার সূর্যের চেয়ে বেশি। আদিত্য পাছুতে ঝুঁকল। বাবা তাকে তুললেন আর বললেন, বেটা আমি একজন কৃষকের ঘরে জন্মেছিলাম, কিন্তু তুই প্রমাণ করে দিলি কৃষকের ছেলে এই দেশের কালেক্টর হতে পারে। আমার তোর উপর গর্ব, খুশি সেই মুহূর্ত। সেই একটা মুহূর্তের জন্য আদিত্য সবকিছু সহ্য করেছিল, প্রতিটা বিদ্রুপ, প্রতিটা দৃষ্টি, প্রতিটা কি জেনারেল কামরায় যাও সেই সব সেই একটা মুহূর্তে ধুয়ে গেল। পরের দিন গ্রামে স্বাগত। সরপঞ্চ জি এলেন, পঞ্চায়েতের লোকেরা এলেন, স্কুলের বাচ্চারা এলেন। আর সেই স্কুলে যেখানে একসময় আদিত্য ভানা বেঞ্চে বসত, আজ আদিত্য একটা ঘোষণা করল, এই জেলায় আমার পোস্টিং, আর আমার প্রথম কাজ হবে এই গ্রামের স্কুলের প্রতিটা ভানা বেঞ্চ ঠিক করা, প্রতিটা বাচ্চাকে বই দেওয়া, আর নিশ্চিত করা যাতে এখান থেকেও পরবর্তী আদিত্যরা বেরোয়। কি করতালি, বাচ্চারা লাফাল, বয়স্করা আশীর্বাদ দিলেন। আর ওদিকে শহরে রাজেন্দ্র ত্রিপাঠী ফাইল অডিটে ছিল, তদন্তে বেরোল তার প্রজেক্টের বেশ কয়েকটা কাগজপত্রে গড়মিল ছিল, কিছু জমির রেজিস্ট্রেশনে অনিয়ম ছিল, কিছু এনওসি জাল উপায়ে পাওয়া হয়েছিল। একের পর এক পর্দাগুলো উঠতে লাগল। রাজেন্দ্র ত্রিপাঠী, যে নিজেকে চিডিএমের বন্ধুক আর ঘিমন্ত্রীর ডিনার পার্টনার বলেছিল, তার প্রজেক্ট থামিয়ে দেওয়া হলো। আইনি নোটিশ জারি হলো। সেই বিল্ডিং যেটা সে গর্ব করে তুলবে বলছিল, তার ভিত্তি নড়ে গেল। আর সেই দুই চামচা যারা প্রতিটা কথায় হ্যাঁ স্যার, অবশ্যই স্যার করত, তারাও ধীরে ধীরে সরে যেতে লাগল। কারণ যখন ক্ষমতা পাল্টায় তখন সবার আগে তারাই পালায় যারা শুধু ক্ষমতার জন্য কাছে ছিল। কয়েক সপ্তাহ পরে সেই যুবকের, যে ট্রেনে ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছিল, আদিত্যের কাছে একটা চিঠি এলো। লেখা ছিল, স্যার সেদিন ট্রেনে আপনার সাথে দেখা হওয়ার পর আমার ভেতরে কিছু বদলে গেছে। আপনি প্রমাণ করেছেন যে জন্মে নয় পরিশ্রমে মানুষ হয়। আমি আমার প্রস্তুতি আরো তেজি করে দিয়েছি। যদি আমি কোনোদিন আইএস হই সেটা আপনার কারণে হবে। আদিত্য সেই চিঠি পড়ল, একবার, দুইবার, তিনবার, আর তারপর সেই চিঠি সেই পুরনো ডায়েরিতে রেখে দিল, যেখানে সে কোনোদিন নিজের অপমানগুলো লিখে রেখেছিল। কারণ এখন সেই ডায়েরিতে শুধু কষ্ট ছিল না, তাতে ছিল একটা উদ্দেশ্য, একটা উত্তরাধিকার, একটা শৃঙ্খল যেটা এগিয়ে যেতে থাকবে। আর সেই ট্রেনের কামরায় যেখানে একজন মানুষকে একটু গরিব বলে ছোট করা হয়েছিল,
সেখানে একটা কথা প্রমাণ হলো, যে মানুষের পরিচয় তার কাপড়ে নয়, তার ঝোলায় নয়, তার চপ্পলে নয়, মানুষের পরিচয় থাকে তার বিবেকে, তার পরিশ্রমে, তার সেই ধৈর্যে যেটা ঝড়কেও চুপচাপ সহ্য করে। আর তারপর একদিন নিজেই ঝড় হয়ে যায়। আদিত্য বর্মা কোনো প্রতিশোধ নেয়নি, সে শুধু নিজের কাজ করেছিল, আর তার কাজই প্রতিটা ভুলের হিসাব করে দিয়েছিল। কারণ সত্যের কারো সাহায্যের দরকার নেই, সত্য নিজের পথ নিজে তৈরি করে নেয়। যদি এই গল্পটা আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে ভিডিওটা এখনই লাইক করুন। আপনি এই ভিডিও ভারতের কোনো শহর থেকে দেখছেন? কমেন্টে বলুন আপনিও কি কোনোদিন এরকম অপমান সহ্য করেছেন যেটা আপনাকে আরও শক্তিশালী করে দিয়েছে। আর এরকমই মন নাড়িয়ে দেওয়া গল্পের জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন।